আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি। ট্রাম্পের পর কানাডা, জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মমতা। ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবাননের প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব। এবং সবশেষে থাকছে যুদ্ধবিরতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তিটির মেয়াদ ১০ বছর। শুক্রবার ৩১ অক্টোবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের করা এক্স পোস্টের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রীদের সাইডলাইন বৈঠকে রাজনাথ সিং ও পিট হেগসেত এ চুক্তি স্বাক্ষর করেছেন। এক্সে দেওয়া পোস্টে পিট বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। চুক্তির বিষয়ে রাজনাথ সিং পরে বলেছেন, আগে আমরা ৩বার ফোনে আলাপ করেছি। এই মুহূর্তে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর এই চুক্তি সইয়ের খবর দিয়েছেন হেগসেত। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতায় এপেক সম্মেলনে শুক্রবার মুখ্য ভূমিকা নিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে অনুষ্ঠিত এই সম্মেলনের ফাঁকে কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি, খবর রয়টার্সের। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হয়েছে। এই বাণিজ্য যুদ্ধবিরতি অংশ হিসেবে চীনের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আপাতত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। সম্মেলনে ট্রাম্প অনুপস্থিত থাকায় নজর এখন শি জিনপিংয়ের দিকে। তিনি প্রথমবারের মতো দেখা করবেন জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে, যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী নেত্রী। এই নারী নেত্রী তার কট্টর জাতীয়তাবাদী অবস্থানের জন্য পরিচিত। দায়িত্ব নেওয়ার পরই তিনি চীনের প্রভাব ঠেকাতে জাপানের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দেন। জাপানি নাগরিকদের চীনে আটক রাখা এবং চীনের পক্ষ থেকে জাপানি খাদ্যপণ্যের ওপর নিষেধাজ্ঞার ইস্যুগুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময়ে বিকাল ৪টায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। বহু বছর ধরে উত্তপ্ত সম্পর্কের পর দুই দেশ আবারও আলোচনার টেবিলে ফিরছে। কানাডা তার প্রধান বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব কমাতে বিকল্প বাজার খুঁজছে। চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে দুই দেশের সম্পর্কের পেছনে চীনে কানাডীয় নাগরিকদের আটক, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, এমনকি ক্যানোলা ও বৈদ্যুতিক গাড়ির ওপর পাল্টা শুল্কারোপের মতো নানা বিতর্ক রয়েছে। এপেক সম্মেলনের মূল অধিবেশনে ট্রাম্পের পরিবর্তে অংশ নিচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। উদ্বোধনী পর্বে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিয়ং আলোচনা পরিচালনা করবেন, যার মূল বিষয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার মনোভাব পুনরুদ্ধার। যদিও এখনও পর্যন্ত যৌথ বিবৃতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে, তবে দক্ষিণ কোরিয়া আশাবাদী যে সম্মেলনের শেষ দিনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে। সিউলে প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার ৩০ অক্টোবর এ ঘোষণা দেন তিনি, খবর শাফাক নিউজের। ট্রাম্প বলেন, সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নৌঘাঁটিতে তৈরি হবে। এগুলো গত বছর দক্ষিণ কোরিয়ার হানহোয়া গ্রুপ কিনে নেয়। প্রেসিডেন্ট লি জানান, এই চুক্তি শুধু পারমাণবিক জ্বালানি প্রযুক্তি সম্পর্কিত, এতে কোনো অস্ত্র প্রযুক্তি নেই।
তিনি বলেন, নতুন সাবমেরিন যুক্ত হলে আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়বে। ভারতের পশ্চিমবঙ্গে ফের ছড়িয়ে পড়ছে নাগরিকত্ব আতঙ্ক। কেন্দ্রীয় সরকারের নির্দেশে শুরু হওয়া ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ঘিরে বাংলার জনমনে ছড়িয়েছে প্রবল উদ্বেগ ও ক্ষোভ। সেই আতঙ্কেরই মর্মান্তিক পরিণতি বীরভূম জেলার ইলামবাজারে আত্মহত্যা করলেন ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদার। জন্মসূত্রে বাংলাদেশের বরিশালের বাসিন্দা এই বৃদ্ধ ৪ দশক আগে ভারতে এসেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে আবার নাগরিকত্ব হারানোর ভয় তাকে যেন ঘিরে ধরেছিল। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি আশঙ্কা করছিলেন, এবার যদি তাকে অবৈধ নাগরিক ঘোষণা করা হয়। সেই আশঙ্কা থেকেই জীবনের ইতি টানলেন ক্ষিতীশবাবু। বাংলার বিভিন্ন প্রান্তে গত ৭২ ঘণ্টায় এ ধরনের ৩টি আত্মহননের ঘটনা ঘটেছে। দিনহাটা, পানিহাটি এবং সর্বশেষ ইলামবাজার। ২ জন প্রাণ হারিয়েছেন, আরও অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতে সরাসরি কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছেন। তার কথায়, ভয়, বিভাজন ও ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করছি। জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ রক্তবিন্দু দিয়েও লড়ব। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, প্ররোচিত হবেন না, বিশ্বাস রাখুন, কোনো দরজা দিয়েই বাংলায় এনআরসি হতে দেব না। কিন্তু পরিস্থিতি ইতোমধ্যেই ভয়াবহ দিকে গড়িয়েছে। ক্ষিতীশ মজুমদারের মেয়ে পুতুল বিশ্বাস জানান, এসআইআর আর এনআরসি নিয়ে বাবার মধ্যে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। বারবার জিজ্ঞাসা করত, আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? ভয় আর অনিশ্চয়তার মধ্যেই শেষ করে দিল নিজের জীবন। পরিবারের আরও সদস্যরা জানিয়েছেন, বৃদ্ধের মনে ক্রমেই সন্দেহ জন্ম নিচ্ছিল, নাম না থাকলে কি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? নাতনি হিরুবালা মজুমদার বলেন, ভাইফোঁটার সময়ও দাদু চিন্তায় ছিল। টিভিতে দেখত লোকেদের নাম বাদ যাচ্ছে, বলতো, আমিও যদি বাদ যাই তাহলে কি হবে? স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষিতীশবাবু মেদিনীপুরে দীর্ঘদিন বসবাস করলেও গত ৭ মাস ধরে মেয়ের বাড়িতে ইলামবাজারের সুভাষপল্লীতে থাকতেন। বৃহস্পতিবার সকালে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনার পর শোক ছড়িয়ে পড়ে এলাকায়। বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। বিকালে পরিবারের সঙ্গে দেখা করেন অনুব্রত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, এই ঘটনা মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই ট্র্যাজেডির দায় কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন? মানুষের মনে এমন ভয় ছড়িয়ে দেওয়া এক রাজনৈতিক নিষ্ঠুরতা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দায়িত্ব এড়িয়ে মন্তব্য করা হয়েছে। বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, বৃদ্ধের নাতনি যে এসআইআর আতঙ্কের কথা বলছে, তার শাশুড়ি স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই মন্তব্য মানুষকে আরও ক্ষুব্ধ করছে। কারণ রাজনীতির বাইরে গিয়ে এখন মানুষের একটাই প্রশ্ন, কেন সরকার এমন এক প্রক্রিয়া শুরু করেছে যার ফলে বৃদ্ধ থেকে তরুণ সবাই নাগরিকত্ব হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। বাংলার বিভিন্ন প্রান্তে এখন ভয়ের বাতাবরণ। গ্রামেগঞ্জে খবর রটেছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। অনেকেই পুরনো নথি খেটে চলেছেন। জন্মসনদ, পৈতৃক সম্পত্তির দলিল খুঁজছেন। বয়স্ক মানুষরা বিশেষভাবে আতঙ্কে। তাদের অনেকে স্বাধীনতা পূর্ব সময়ে জন্মেছেন, হাতে কোনো আধুনিক প্রমাণপত্র নেই। সেই সুযোগেই রাজনৈতিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি সরকার নাগরিকত্ব প্রশ্নকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ২০১৯ সালে নাগরিকপঞ্জি ও সিএএ নিয়ে দেশজুড়ে যে বিভাজন তৈরি হয়েছিল, এবার সেই নকশাই ধীরে ধীরে রাজ্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাইয়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আসলে নতুন করে এক ধরনের এনআরসি চালুর ইঙ্গিত। মানবাধিকার কর্মীরা বলছেন, এই পুরো প্রক্রিয়া সংবিধানের চেতনার পরিপন্থী। ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে যদি নাগরিকত্ব যাচাই শুরু হয়, তাহলে সাধারণ মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস হারাবে। পশ্চিমবঙ্গে এখন একদিকে প্রশাসনিক উদ্যোগে এসআইআর চালু হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক ভাষায় সেটিকে এনআরসির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। ফলে বাস্তবতার সঙ্গে আতঙ্কের পার্থক্য মুছে গেছে। বাংলার জনমানুষ এই আতঙ্ক আরও বাড়িয়েছে অসম আর উত্তর পূর্ব ভারতের অভিজ্ঞতা। ২০১৯ সালে এনআরসি প্রক্রিয়ায় লক্ষাধিক মানুষ নাগরিক তালিকা থেকে বাদ পড়েছিলেন। তাদের অনেকেই আজও আইনি লড়াই চালাচ্ছেন। সেই দৃষ্টান্তই যেন বাংলার মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এখন ভোটার তালিকা সংশোধনের ঘোষণা শুনেই অনেকে মনে করছেন ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে। বাংলার সামাজিক পরিসরে ভয়াবহ এক মানসিক সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষ আশঙ্কা করছেন, নাম বাদ গেলে কি তারা অবৈধ? তাদের কি কোনো দেশে জায়গা থাকবে না? এই প্রশ্নগুলো কেবল প্রশাসনিক নয়, নৈতিক ও মানবিক উদ্বেগেরও প্রতিফলন।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, এই রাজ্যে কারোর নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমরা ভারতীয় নাগরিক, কেউ আমাদের পরিচয় কেড়ে নিতে পারবে না। রাজ্যের প্রশাসনও মৃতবৃদ্ধের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু ততক্ষণে ক্ষিতীশ মজুমদারের মতো আরও কতজন আতঙ্কে রাত কাটাচ্ছেন তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। বাংলা আজ এক অদ্ভুত দ্বন্দ্বের মুখে। একদিকে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব রাজনীতি, অন্যদিকে রাজ্য সরকারের প্রতিরোধ, আর এর মাঝখানে পড়ে রয়েছে কোটি সাধারণ মানুষ, যাদের জীবনের নিরাপত্তা এখন নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। ক্ষিতীশ মজুমদারের মৃত্যুর পর বাংলার রাজনীতি এক নতুন সংবেদনশীল মোড় নিয়েছে। মানবিকতার প্রশ্নে একদিকে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ, অন্যদিকে কেন্দ্রের নীরবতা। এই দুই মেরুর সংঘাত এখন বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মানুষ জানতে চাইছে, নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে আর কতজনকে প্রাণ দিতে হবে? এ যেন নতুন এক সময়ের সূচনা, যেখানে কাগজের একটা নাম, একটা তালিকা, একটা প্রশাসনিক স্বাক্ষরই নির্ধারণ করবে কারা নাগরিক আর কারা অবৈধ। আর এই অমানবিক বাস্তবতার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার, শেষ রক্তবিন্দু দিয়েও লড়ব। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। তার অভিযোগ, বাংলাকে বিভাজনের রাজনীতির পরীক্ষাগার বানাতে চাইছে দিল্লি। সাম্প্রতিক এই আত্মহত্যার ঘটনাগুলোর পর তার অবস্থান আরও দৃঢ় হয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলা ইতিহাসে কখনো জাতিধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ হতে দেয়নি, এবারও দেবে না। দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার ২৯ অক্টোবর গভীর রাতে এক পৌরকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। খবর মেহের নিউজের। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ড্রোন ও সাজোয়া যানসহ ইসরায়েলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লার অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল, এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ভবনের ভেতরে এক সন্দেহভাজনের মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয়। তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলের অভিযান নিয়ে লেবাননে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু প্রায় ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়। গতরাতের ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নগ্ন লঙ্ঘন। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্লিদা ও আশেপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরায়েলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান। সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগুচি। মার্কিন প্রেসিডেন্টে এ সিদ্ধান্তকে তিনি পশ্চাৎমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। তুরস্কে ৫ দিনব্যাপী বৈঠক শেষে বৃহস্পতিবার ৩০ অক্টোবর এই সমঝোতায় পৌঁছায় দুই দেশ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে একমত হয়েছেন। আগামী ৬ নভেম্বর ইস্তানবুলে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে সীমান্তে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবে উভয় দেশ। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়, যা সাম্প্রতিক সময়ে চরমে পৌঁছায়। প্রায় ২৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন দিয়ে সীমান্ত ভাগ করা এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার অন্যতম কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তান বহু আগেই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের তালিবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তবে কাবুল সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত ৯ অক্টোবর টিটিপি নেতাদের লক্ষ্য করে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ, তার ডেপুটি কারি সাইফুল্লাহ মেহসুদ সহ কয়েকজন নিহত হন।
এ ঘটনার পর ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে পাল্টা হামলা চালায়। পরের দিন পাকিস্তানও জবাবি হামলা শুরু করে। দুই পক্ষের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে প্রাণ হারান অন্তত ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা। শেষ পর্যন্ত ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৮ অক্টোবর দোহায় শুরু হয় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক, যা পরে স্থানান্তরিত হয় ইস্তাম্বুলে। কাতার ও তুরস্ক এই বৈঠকে মধ্যস্থতার দায়িত্ব পালন করে। ২৮ অক্টোবর আলোচনা স্থগিতের আশঙ্কা দেখা দিলেও মধ্যস্থতাকারীদের উদ্যোগে তা পুনরায় শুরু হয়। অবশেষে ৩০ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়।